ডিয়ার স্টুডেন্টস, ক্লাস 10-এর যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, চ্যাপ্টারটা নলেজ বেস, অর্থাৎ বেশিরভাগ তথ্য সেখানে রয়েছে জ্ঞানমূলক। আমি ভেবেছিলাম যে হয়তো করব না, কিন্তু তাও করে দিই আর কি। আজকে চ্যাপ্টারটা হচ্ছে ধাতুবিদ্যা, সেই অর্থে মেটালার্জি, বা আগে লিখে নি। তা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই সেকশনটা বিজ্ঞানের, এরা ধাতু নিয়ে আলোচনা করে। মেটালার্জি, ধাতুবিদ্যা, বেসিক্যালি বলতে গেলে এটা ধাতু নিষ্কাশন বিদ্যা, বা মেটালার্জি বা ধাতুবিদ্যা বা ধাতু নিষ্কাশন, ঠিক আছে। টোটাল যে প্রসেসের মাধ্যমে, যে পদ্ধতির মাধ্যমে আমরা ধাতুকে বার করে থাকি, কারণ বিভিন্নভাবে আমাদের সঙ্গে আমাদের জীবনযাত্রা, আমাদের সভ্যতার বিকাশে ধাতুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক না? তো এটা সবাই জানো। সেটা না হলে, ধাতু না হলে আমরা ভাবতেই পারি না যে আমরা কী করে চলবো। ন্যাচারালি ধাতুকে তো আমাদের সামনে আনার জন্য ধাতুকে তো বার করতে হবে। আর আমরা জানি যে যে ধাতুকে যেটা পাওয়া যায়, সেই ধাতুটা তো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। তার মানে তার একটা প্রসেস রয়েছে, একটা পদ্ধতি রয়েছে, যে পদ্ধতির মাধ্যমে ধাতুটাকে নিষ্কাশন করা হয়। সেই প্রসেসটার নাম হচ্ছে মেটালার্জি। ক্লিয়ার? আর কিছু নয়। এবার একটা জিনিস পরিষ্কার জেনে রাখবে, বেশ আগে আমরা সাম আপ করি ব্যাপারটাকে, আমরা খুব সহজভাবে একটু বুঝে নিই, তারপরে টুকটাক লেখালেখি যা আছে করব। দেখো, প্রকৃতিতে, ইন নেচার, দিস ইজ দ্য সারফেস অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর উপরিতল, যেটাকে ভূপৃষ্ঠ বলছি, ঠিক আছে না? সেই ভূপৃষ্ঠের ভেতরে বা ওপরে, বেশিরভাগ ক্ষেত্রে ভেতরে ডিফারেন্ট মেটালস, ঠিক? তাহলে বিভিন্ন ধাতু সেগুলো কি করে অবস্থান করে। এবার ধাতু যে অবস্থান করছে তার ভেতর আমরা একমাত্র সোনা, AU, তাকে আমি মুক্ত অবস্থায় একা পেয়ে থাকি। সোনাকে কিভাবে? এখানে যে বিভিন্ন ভূপৃষ্ঠে তোমার বা ভূগর্ভে বিভিন্ন বালি, মাটি, বিভিন্ন অশুদ্ধি মিশে থাকে, পাথর, তার সঙ্গে সোনা পিওর অবস্থায়, অন্য কোনো এলিমেন্ট নয়। যেহেতু এটার রিঅ্যাক্টিভিটি, কেমিক্যাল প্রপার্টি দিক থেকে দেখতে গেলে রিঅ্যাক্টিভিটি অনেক কম, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তোমার এরা অনেক নিচে অবস্থান করে, ফলে একে মুক্ত অবস্থায় আমরা প্রকৃতিতে বা ভূপৃষ্ঠে পেয়ে থাকি। একইভাবে প্ল্যাটিনাম, একেও আমরা মুক্ত অবস্থায় পেয়ে থাকি। এছাড়া সিলভার, তাকেও আমরা বেশিরভাগটাই মুক্ত অবস্থায় পাই। কিন্তু এদের কিন্তু কোনো যৌগরূপে নয়। সোনা, প্ল্যাটিনামকে পৃথিবী ভূপৃষ্ঠে আমরা মুক্ত অবস্থায় পেয়ে থাকি, কিন্তু তার সঙ্গে হয়তো বালি, মাটি, কাদা ইত্যাদি মিশে থাকে। এছাড়া আরও তো অনেক ধাতু আছে আমাদের খুব সভ্যতার বিকাশে যেটা কাজে লাগে, সেটা হচ্ছে আয়ন। এবার আয়নকে তো আমি একা পাই না, রিঅ্যাক্টিভ এলিমেন্ট। ন্যাচারালি একে Fe2O3 বা Fe3O4 বা FeCO3 বিভিন্ন রূপে কিন্তু আয়রনকে আমরা পেয়ে থাকি ভূপৃষ্ঠের নিচে। একইভাবে অ্যালুমিনিয়ামকে Al2O3, 2H2O। তার মানে কি, কয়েকটি গুটি কয়েক সোনা, প্ল্যাটিনামের মতো মৌল বাদ দিয়ে, আর বাদ বাকি যত ধাতু বাদ দিয়ে বাকি সব ধাতুদের আমরা যৌগ রূপে, সেটা অক্সাইড, সালফাইড, কার্বনেট, নাইট্রেট, বিভিন্ন ফর্মে আমরা ভূপৃষ্ঠে পেয়ে থাকি। এদের সবাই যারা এখানে ভূপৃষ্ঠের ভেতরে রয়েছে ধাতুগুলো, সেটা মুক্ত অবস্থায় বা যৌগ অবস্থায়, তাদের কি বলা হয়? খনিজ পদার্থ। তাদের কি হয়? খনিজ পদার্থ। এবার এদের কি হয়? মাটি থেকে ওপরে তুলব। তাহলে মাটি থেকে যদি এদের ওপরে তুলি, তাহলে কি হবে? কোয়ারাম, প্ল্যাটিনাম, আমি এই কটাই লিখছি, ধরো Fe2O3, আয়রনে একটা যৌগ, বা Fe3O4, এই চারটেই লিখি। তাহলে এদের তো মাটি থেকে ওপরে তুললাম। এইবার এদের সঙ্গে তো বিভিন্ন অশুদ্ধি মিশে আছে, বালি, মাটি, কাদা বা অন্যান্য কোনো মৌল মিশে আছে অল্প পরিমাণে, তাদের কোনো যৌগ মিশে আছে, অন্য কোনো মৌলের যৌগ।
ইত্যাদি বিভিন্ন জিনিস মিশে থাকে। তাহলে সেইগুলোকে তো দূর করতে হবে, আগে দূর করলাম। সেইগুলোকে বিভিন্ন প্রসেস রয়েছে, ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি, যার মাধ্যমে বিভিন্ন যে ইমপিউরিটিসগুলো রয়েছে, অশুদ্ধিগুলো রয়েছে, এইগুলো মাটির থেকে এই খনিজ পদার্থ তোলার পর, ঠিক আছে, সেগুলো সে গর্ত করলে, খনিতে গর্ত করে তুমি তুললে এগুলোকে, এবার তোলার পর কি হচ্ছে, সেই যে অশুদ্ধিগুলোকে সেগুলো বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে দূর করলে, সেটা ফিজিক্যাল কোনো ট্রিটমেন্ট হতে পারে, ধোয়াধুয়ি করা হোক, বিভিন্ন প্রসেস রয়েছে, বা কেমিক্যাল ট্রিটমেন্ট হোক, আলাদা করলে, করার পরে যখন এদের পিওর অবস্থায় এই যৌগগুলো পেলে, তখন কি হচ্ছে, এটার থেকে আমি সোনা পেলাম, এটার থেকে আমি প্ল্যাটিনাম পেলাম, এটার থেকে কি হলো, এটার থেকে কি পেলাম, লোহা পেলাম, আর এটার থেকেও লোহা পেলাম। ঠিক আছে, এইভাবে তোমার কি হচ্ছে, তোমার খনিজ পদার্থ উপরে তুলে বিভিন্ন ধরনের যে অশুদ্ধি সেগুলো দূর করে সেখান থেকে ধাতু নিষ্কাশন করা হচ্ছে। এবার একটা মজার ব্যাপার দেখো, যারা মুক্ত অবস্থায় ছিল, সোনা, প্ল্যাটিনাম বা সিলভার অনেক সময়, বা মার্কারি অনেক সময়, তাদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, সরাসরি অশুদ্ধি দূর করে দাও, তাদের আমি পাচ্ছি। ঠিক আছে না, কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট কিছু নয়। সোনার খনিতে দেখবে যে সোনার বিভিন্ন যে ডিসকভারি চ্যানেলে বিভিন্ন সময় দেখায়, ন্যাশনাল জিওগ্রাফিতে গোল্ড রাশ বিভিন্ন প্রোগ্রাম হয় দেখবে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে ডাইরেক্ট খনি থেকে তুলে সেটাকে ছেঁকে বালি মাটি কাদা আলাদা করে সোনাটাকে আলাদা করা হচ্ছে। কিন্তু এদের ক্ষেত্রে দেখো, যে সকল ধাতু তারা যৌগ রূপে রয়েছে, সেটা অক্সাইড হোক, কার্বনেট হোক, ক্লোরাইড হোক, সালফেট হোক, যে ফর্মেই থাকুক না কেন, বেশিরভাগটা যদিও আমরা অক্সাইড বা কার্বনেট, ঠিক আছে, এই রূপটাই বেশিরভাগ দেখতে পাই। তো যাই হোক, দ্যাট ইজ নট দ্য ইস্যু। বা এবার যে যৌগ রূপেই থাকুক না কেন, তাদের যে মূলকটা দেখো, এই যে মূলকটা, যে মূলকের সঙ্গে এরা যুক্ত হয়ে যৌগ তৈরি করেছে, সেটা কার্বনেট হোক বা সালফেট হোক, বা সব মূলকগুলোই দেখো, আমি যদি ভাবি কার্বনেট, তাহলে CO3 2-, সালফেট SO4 2-, ক্লোরাইড Cl-, অক্সাইড O2-। তাহলে প্রত্যেকটা যৌগ যে তৈরি হয়েছে ধাতুগুলো, তাদের মূলকগুলো হচ্ছে নেগেটিভলি চার্জড, ইলেকট্রন বেশি রয়েছে। ঠিক আছে না, তাহলে এরা যদি ঋণাত্মক একটা ভাগ ভাবি, তাহলে ঋণাত্মক ভাব যুক্ত হয়েছিল, সেখান থেকে ধাতু বার করতে হচ্ছে। তার মানে কি, অবশ্যই এখানে কোনো একটা কেমিক্যাল পরিবর্তন আনতে হবে। তাহলে যৌগ থেকে ধাতু নিষ্কাশন করতে গেলে, তাহলে তাদের অশুদ্ধি দূর করার পর যৌগগুলোর যে ঋণাত্মক পার্ট, যে মূলকগুলো রয়েছে, কার্বনেট, সালফেট বা অক্সাইড, সেগুলোকে তাড়াতে হবে, তাড়িয়ে ধাতুটাকে বার করতে হবে। ন্যাচারালি এই শেষ প্রসেসটা হবে বিজারণ। কি পদ্ধতি? বিজারণ পদ্ধতি। তার মানে যারা মুক্ত অবস্থায় থাকে, তাদের অশুদ্ধি দূর করে সেই ধাতুটাকে আমি পেয়ে যাচ্ছি। আর যারা যৌগরূপে, যাদের আমরা নর্মালি দেখতে পাচ্ছি যে সকল ধাতু রয়েছে যৌগ তৈরি করে, তাদের অশুদ্ধি দূর করার পর আলটিমেটলি রিডিউসড করে, মানে রিডাকশন প্রসেসের মাধ্যমে, সেটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হোক বা কোনো কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে হোক, করে ধাতুটাকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তারপরে সেই ধাতুটাকে আমরা কি করি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ফর্মে আমরা আমাদের কাছে ধাতুটা আসে, সেটা লোহা হোক, অ্যালুমিনিয়াম হোক, তামা হোক, দস্তা হোক, বিভিন্ন ধাতু। এইবার এই যে প্রসেসটা, এগুলো তো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। ন্যাচারালি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কিছু ট্রেড সিক্রেট রয়েছে। কারণ আমি যদি ভাবি লোহা, তার বেসিক ফান্ডামেন্টাল যে ব্যাপারগুলো, কেমিক্যাল যে ট্রিটমেন্ট, সেটা হয়তো একই রেখে কিছু কেমিক্যালস, কিছু প্রসেসের মডিফিকেশন তারা করে থাকে, যার মাধ্যমে তারা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে লাভটা করে, যাতে আরও ইজিলি আমি করতে পারি, গুণমান আরও বৃদ্ধি করতে পারি। কারণ ধরো এই যে লোহা যে প্রোডাকশান হচ্ছে, সেখান থেকে স্টিল তৈরি হচ্ছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন গুণমান সম্পন্ন, তাদের লভ্যাংশের পরিমাণ বিভিন্ন, ঠিক না, তাদের প্রসেসের কিছু পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ আমরা ট্র্যাডিশনাল যে প্রসেসটা সবসময় পড়ে থাকি বইয়ে, সেটা হয়তো তারা ফলো নাও করতে পারে, বেসিক প্রিন্সিপালটা এক রেখে হয়তো কিছু অল্টারনেশন করে, কিছু মডিফিকেশন করে, সেটাকে বলা হয় ট্রেড সিক্রেট। প্রত্যেকটা ট্রেডের, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ট্রেড সিক্রেট রয়েছে। যাই হোক, বেসিক জিনিসটা ধাতু নিষ্কাশনের কিন্তু এটি, আর কিছু নেই এখানে।
এরপরে যে বললাম যে পুরোটাই নলেজ বেস, তোমাকে মনে রাখতে হবে কোনটাকে কিভাবে করছি, কোন প্রসেসটার কি নাম, সে কি কি কেমিক্যালস দিল, ঠিক আছে। কিন্তু আলটিমেটলি ঘটনাটা হচ্ছে এটি, ঠিক আছে। তাহলে আমরা যদি প্রথমেই ভাবি যে প্রকৃতিতে ধাতুর অবস্থান, প্রকৃতিতে ধাতুর অবস্থান কি কিভাবে অবস্থান করে, তাহলে আমরা যেটা দেখলাম যে প্রকৃতিতে বেশিরভাগ ধাতুটা কিভাবে রয়েছে, কার্বনেট, সালফেট, অক্সাইড, সালফাইড, ক্লোরাইড ইত্যাদি যৌগ রূপে আছে, অবস্থান করে। তাহলে ধাতুর অবস্থান প্রকৃতিতে বিভিন্ন যৌগ রূপে। কারা এই ধাতুগুলো? কারা এই ধাতুগুলো? তারা যাদের তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরের দিকে যারা অবস্থান করে। কারা? যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওপরের দিকে অবস্থান করে। তড়িৎ রাসায়নিক শ্রেণী এটা ক্লাস 10-এ তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে হয়তো আমি বলে দিয়েছি, তোমরা পড়েছো, ঠিক আছে। তোমরা জানো যে তড়িৎ রাসায়নিক শ্রেণী অর্থাৎ তাদের যে রিঅ্যাক্টিভিটি, তাদের সক্রিয়তা টুয়ার্ডস কেমিক্যাল রিয়াকশন, তার উপর বেস করে একটা শ্রেণী তৈরি করা হয়েছে, কে কত বেশি রিঅ্যাক্টিভ, ঠিক না। এইবার যার সক্রিয়তা তত বেশি সে কি হবে, তারা তত ভালো যৌগ তৈরি করবে, একা থাকতে চাইবে না, অন্য কারোর সঙ্গে যুক্ত হয়ে বন্ড ফরমেশন করবে। তাহলে যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে উপরের দিকে অবস্থান করে তাদের কি হয়, যৌগ রূপে আমরা দেখতে পাই। যেমন ধরো এক্সাম্পল হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড, এদের সবাইকে আমরা কি করি, এই ধরনের যৌগ রূপে দেখতে পাই। আর যারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে নিচের দিকে অবস্থান করে, নিচের দিকে অবস্থান করে, ঠিক না, যেমন কারা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, আমি একটা শ্রেণীটাকে লিখে নিই, ঠিক আছে, তাহলে একটু খানিকটা বুঝতে। যেমন ধরো লিথিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, lead, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, গোল্ড। তাহলে মোটামুটি দেখো এই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে দেখো এই যে লেড, তাহলে লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, লেড, এদের দেখা যায় কি, এদের দেখা যায় এরা যৌগ রূপে অবস্থান করছে। তাহলে লিথিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দস্তা, আয়ন, লেড, টিন, এরা যৌগ রূপে পাওয়া যায়, খুব রিঅ্যাক্টিভ। আর এই যে হাইড্রোজেনের নিচে তোমার সিলভার, গোল্ড, ঠিক আছে, সিলভার, মার্কারি, এদের দেখা যায় যে এরা মুক্ত অবস্থাতেও থাকে, অনেক সময় যৌগ আকারে থাকে। আর তার একদম নিচে যে গোল্ড, প্ল্যাটিনাম, এরা কি হয়, এই গোল্ড আর প্ল্যাটিনাম এরা যৌগ রূপে নয়, এরা মুক্ত অবস্থায় আমরা দেখতে পাই। তাহলে ধাতুবিদ্যা পড়তে গেলে কিন্তু এই তড়িৎ রাসায়নিক শ্রেণী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে, ঠিক না। পরবর্তীকালে আমরা দেখব, দেখো এই তড়িৎ রাসায়নিক শ্রেণী শুধুমাত্র সক্রিয়তা নয়, যত বেশি ওপর দিকে যাচ্ছি তত এদের মেটালিক ক্যারেক্টারও বাড়ছে, অর্থাৎ ইলেকট্রন দেওয়ার প্রবণতা বাড়ছে, ইলেকট্রন নেওয়ার প্রবণতা কমে যাচ্ছে, ঠিক না। এই ইস্যুগুলো আমাদের কাজে লাগে, কারণ একটা সময় তো আমাদের যৌগ থেকে সেই ধাতুটাকে বার করতে হবে, তাকে তো রিডাকশন করতে হবে। অতএব এই জিনিসটাও কিন্তু খুব কাজে লাগে, তড়িৎ রাসায়নিক শ্রেণী বরাবর কিন্তু ধাতুবিদ্যায় খুব কাজে লেগে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রকৃতিতে ধাতুর অবস্থান কিভাবে আমি এদের পাওয়া যায়। তাহলে এবার লিখেছিলাম ভূগর্ভের নিচে যে ধাতু যে বিভিন্ন মুক্ত অবস্থায় বা যৌগ অবস্থায় অবস্থান করে তাদের কি বলে, খনিজ বলে। তাহলে খনিজ কি,
ভূগর্ভে বা ভূপৃষ্ঠে বিভিন্ন অজৈব যৌগ ইনঅর্গানিক কম্পাউন্ড যেখানে ধাতু মুক্ত অবস্থায় বা যৌগরূপে ভূগর্ভে বিভিন্ন অজৈব যৌগ যেখানে ধাতু মুক্ত অবস্থায় বা যৌগরূপে অবস্থান করে তাদের খনিজ বলে। তাহলে আমাদের যে মেটাল সেটা আচ্ছা বিভিন্ন যৌগ রূপে বিভিন্ন অশুদ্ধির সঙ্গে, এই কথাটা বলে দিই, এদের সঙ্গে যে অনেক নোংরা বালি মাটি বিভিন্ন ধাতু যৌগ মিশে থাকে সঙ্গে অবস্থান করে তাদের খনিজ বলে। তাদের কি বলছে? খনিজ বলছে। ক্লিয়ার? এটা তো আমরা আগেও বলে দিচ্ছি, সেটা একটু লিখিত আকারে বলে দিলাম। এবার এই খনিজের সঙ্গে আরেকটা টার্ম আমাদের কাছে আসে, সেটা হচ্ছে আকরিক। আকরিকটা কি? তাহলে আকরিক আবার কি টার্ম এলো? আকরিকটাও শুনেছি, ইংরাজিতে বলা হয় ওর। তাহলে ওই খনিজটাকে ইংরাজিতে বলা হয় মিনারেল, আর আকরিক হচ্ছে ওর। তাহলে আকরিকটা কি? আকরিকটা হচ্ছে সেটাও খনিজ, যে খনিজ বলেছে সেটাই, কিন্তু কি আকরিকের সঙ্গে খনিজের একটু পার্থক্য কোথায়? পার্থক্য বলতে কিছুই নয়, যা খনিজ তাই আকরিক। দেখো, আকরিক হচ্ছে যে সমস্ত খনিজ থেকে সহজে ও সুলভে, কেননা এটা তো ইন্ডাস্ট্রিয়াল একটা ইস্যু, যেখানে ইন্ডাস্ট্রি খনন করবে, ধাতু তুলবে, ন্যাচারালি সেখানে তো লাভ করতে হবে। তাহলে এবার খনিজ পদার্থ আছে মানে একটা মেটাল ধাতু সে তো বিভিন্ন রূপে রয়েছে। তাই এবার দেখা যাচ্ছে যে তার একটা ধরো কেউ সালফাইড রূপে আছে, সেই সালফাইড থেকে সেই ধাতুটা আছে অল্প, তাকে তুলতে অনেক খরচ, আমি কেন তুলবো? তার দেখা যাচ্ছে অক্সাইডটা খুব ইজিলি অ্যাভেলেবেল, খরচ কম হচ্ছে, ন্যাচারালি আমি অক্সাইড থেকে ধাতুটা তুলবো, সালফাইডে হাতই দেবো না। তার মানে যে কোনো ধাতু যে কোনো যৌগরূপে থাকলেই যে সেখান থেকে সেটাকে নিষ্কাশন করা হবে তার কোনো মানে নেই। অনেক যৌগ আছে ধাতু যারা মাটির নিচে খনিজ আকারে আছে, তাদের তোলা হয় না, লাভ হবে না তো, তার কোয়ান্টিটি খুব কম পরিমাণে আছে, ব্যয় সাপেক্ষ অনেক, আমি কেন সেটাকে তুলবো? যেটা থেকে তুললে আমার লাভ হবে এবং অনেক বেশি পরিমাণে পারবো সেটাই তুলবো। তাহলে সেই যেটা থেকে তোলা হয়, যে খনিজ থেকে ধাতুটা নিষ্কাশন করা হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে আকরিক, আর কিছু নয়। তাহলে আকরিক বা ওর কি, যে সমস্ত খনিজ থেকে সহজে ও সুলভে উচ্চ গুণমান সম্পন্ন ধাতু নিষ্কাশন করা হয় তাদের আকরিক বলে। তাদের কি বলা হচ্ছে? আকরিক। তাহলে খনিজ মানেই যে সেখানে থেকে ধাতু নিষ্কাশন হবে এর কোনো মানে নেই। ঠিক আছে, আমাকে দেখতে হবে সহজে এবং সুলভে আমি উচ্চ গুণমান সম্পন্ন ধাতু পাচ্ছি কিনা। তাহলে যে সকল খনিজ থেকে আমি এটা করে থাকি, নিষ্কাশন করে থাকি ধাতু, সেই সকল খনিজকেই বলা হয় ওর বা আকরিক। ক্লিয়ার? এইবার দেখো কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। যেমন ধরো আয়ন, লোহা। লোহার যদি বলি, দেখো Fe2O3, হিমাটাইট, কি কি যৌগরূপে মোটামুটি থাকে? Fe3O4, ম্যাগনেটাইট,
Fe2 2Fe2O3 3H2O, নিমোনাইট, FeCO3 সিডারাইট। তাহলে দেখো, আবার দেখো FeS2 আয়রন পাইরাইটিস, তাহলে দেখো এখানে দেখো আয়রনের ক্ষেত্রে যদি দেখি, এইটা থেকে আয়রন নিষ্কাশন করা হয় না, লাভ হয় না, সহজে পাওয়া যায় না, অনেক ব্যয় সাপেক্ষ, ঠিক না? তাহলে কি হচ্ছে, তাহলে কোনটা থেকে তোলা হয়? আমরা আয়রনকে নিষ্কাশন করে থাকি এটা থেকে, এটা থেকে, এটা থেকে, এটা থেকে। তাহলে দেখো এই পাঁচটা যেটা লিখলাম, হিমাটাইট, ম্যাগনেটাইট, নিমোনাইট, সিডারাইট, আয়রন পাইরাইটিস, তার ভেতর চারটে থেকে আয়রনকে নিষ্কাশন করা হচ্ছে, একটা থেকে করা হচ্ছে না। তাহলে এরা সবাই তো খনিজ। তাহলে এরা কি? এরা হচ্ছে সবাই হচ্ছে আয়রনের খনিজ, আয়রনের মিনারেল। তার ভেতর এই খনিজের ভেতর এই চারটে হচ্ছে আকরিক। তাহলে লোহার আকরিক কটা? চারটে, যে পাঁচটা লিখেছি আমি, এই চারটে। তবে তো এর ভিতর 90% প্রচুর পরিমাণে আয়রন থাকে। তাহলে এই সবগুলোই মাটির নিচে পাওয়া যাচ্ছে যৌগরূপে, তার ভেতর সবাই খনিজ। তার ভিতর আকরিক কোনটা? এই চারটে হচ্ছে আকরিক, যেখান থেকে লোহা নিষ্কাশন করা হয়। ক্লিয়ার? তাহলে আমরা তো একটা কথা এখানে বলতেই পারি, সেটা হচ্ছে কি, সব খনিজই আকরিক। তাহলে সব খনিজই আকরিক, কারণ যত খনিজ আছে, তাহলে আকরিক মানেই তো সেগুলো সব খনিজ। তাহলে সব খনিজই আকরিক, এটা বলা যাবে? নো, এই কথাটা বলা যাবে না, কারণ এটা আমাদের লাগছে, লিখতে গেলাম হলো না, কারণ সব খনিজ কি আকরিক না। তাহলে আমরা বলতে পারি সব আকরিক ই খনিজ। হ্যাঁ, সব আকরিকই তো খনিজ, আকরিক মানেই তো সেটা খনিজ, মাটির নিচে ছিল। কিন্তু সব খনিজই আকরিক নয়। হ্যাঁ, সব খনিজ মানেই কি আকরিক? সেখান থেকে ধাতু নিষ্কাশন করা হয় না। তাহলে এই কথাটা কিন্তু আসছে পরীক্ষায়, যে সব আকরিক খনিজ, কিন্তু সব খনিজও আকরিক নয়। সেটা তোমাকে লিখে একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে হবে, যেমন আয়রনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পেলাম। এবার নেক্সট আরেকটা এক্সাম্পল দিই। কপার, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক Al2O3 2H2, বক্সাইট। ক্লিয়ার? আরেকটা আকরিক লিখি, Al2O3 3H2O, গিপসাইট। আরেকটা লিখি NaAlF2, ক্রায়োলাইট। NaAlF2 ক্রায়োলাইট।
ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, ভুল লিখলাম, দাঁড়াও, AlF3 3NaF, ঠিক আছে, 3 আর 3 6, AlF3 3NaF ক্রায়োলাইট, এটা একটা আকরিক। আবার দেখো তাহলে এই তিনটে কি, এই তিনটে হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, যেখান থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয়। একইভাবে দেখো Al2O3 2SiO2 2H2O, ক্লে, ক্লে, এখান থেকে কিন্তু অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় না, তাহলে এটা অ্যালুমিনিয়ামের খনিজ। আবার দেখো Al2O3H2 ডায়াস্পোর, এখান থেকেও কিন্তু অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা হয় না। তাহলে কি হচ্ছে, এরা সবাই খনিজ, কিন্তু তার ভেতর আকরিক কি, বক্সাইট প্রধান, গিপসাইট, ক্রায়োলাইট। ক্লিয়ার? ফাইন। একইভাবে যদি তুমি ম্যাগনেসিয়াম দেখো, আরে রে রে রে, ম্যাগনেসিয়াম MgCO3, ম্যাগনেসাইট। আবার দেখো MgCl2 KCl 6H2O, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড 6 অণু জল, কার্নালাইট, এই দুটো হচ্ছে ম্যাগনেসিয়ামের আকরিক। কিন্তু CaMg3 SiO3 হোল 4, CaMg3 যেটাকে বলা হচ্ছে অ্যাসবেস্টস, এই অ্যাসবেস্টস কিন্তু খনিজ, কিন্তু এটা আকরিক নয়। তাহলে আকরিক কে কে? আকরিক হচ্ছে ম্যাগনেসিয়ামের ম্যাগনেসাইট এবং কার্নালাইট। তাহলে হঠাৎ করে বলে স্যার এত তথ্য দেওয়া দরকার কি এগুলো নিয়ে? তার কারণ এগুলো দরকার আছে, বিভিন্ন সময় কিন্তু এই টার্মসগুলো আসে, আকরিক লিখতে দেয়, সংকেত লিখতে দিয়ে দিতে পারে, তার জন্য তোমাদের অনেক বই খুঁজতে হবে হয়তো, বা একসঙ্গে নাও পেতে পারো, তাই আমি একটু ডেটাগুলো দিয়ে দিচ্ছি। আবার দেখো জিঙ্কের ক্ষেত্রে 10টা যেহেতু তোমাদের রয়েছে, 10টার ক্ষেত্রে যদি আমি দেখি, দাঁড়াও একটা পেন নি, বুঝলে, 10টার ক্ষেত্রে জিঙ্কের ক্ষেত্রে যদি দেখি, ZNO, জিঙ্কাইট, ক্যালামাইন, জিঙ্ক ব্লেন্ড। তাহলে এরা সবাই কিন্তু লোহা, জিঙ্কের আকরিক। এই তিনটেই কিন্তু জিঙ্কের আকরিক, অর্থাৎ তিনটে থেকেই কিন্তু আমরা 10টাকে নিষ্কাশন করে থাকি। আবার তামা, কপার, তামার ক্ষেত্রে
CuFeS2, কপার পাইরাইটিস বা CuO, কিউপ্রাইড, Cu2S, কপার গ্লান্স, তাহলে কপার গ্লান্স এর ভিতর যদি দেখা যায় তাহলে দেখো কপার পাইরাইটিস এবং কিউপ্রাইড থেকে আমি নিষ্কাশন করে থাকি তামা, কিন্তু কপার গ্লান্স থেকে কিন্তু তামাকে নিষ্কাশন করি না। ফলে তিনটেই খনিজ, তবে তার আকরিক হচ্ছে কপার পাইরাইটিস বা চালকোপাইরাইটিস, আর একটা হচ্ছে কিউপ্রাইড। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আকরিক এবং খনিজ বা বেসিক স্ট্রাকচারটা বুঝতে পারলাম, ধাতু নিষ্কাশন বস্তুটা কি কি করে। ঠিক আছে, আর তার সঙ্গে ওই যে বললাম প্রথমেই যে এই যে বিভিন্ন অশুদ্ধিগুলো যে মিশে থাকে, অর্থাৎ আকরিক মধ্যস্থ অশুদ্ধিগুলিকে বলা হয়, এই টার্মটা একটু জানিয়ে দিই, খনিজ মল। কি বলা হয়? খনিজ মল। অর্থাৎ এগুলো খনিজ ছিল, তার থেকে এটাকে কি বলা হয়? বাজে জিনিস, যেটাকে আমরা দূর করি। তাতে কি থাকে? মাটি থাকে, বালি থাকে, ঠিক আছে না, কাদা রূপে মাটিটা থাকে, বা কোনো কোনো অনেক সময় ধাতুর বিভিন্ন যৌগ মিশে থাকে, সেগুলোকে আমাদের বিভিন্ন ট্রিটমেন্ট করে আলাদা করতে হয়। এটাকে কি বলা হয়? খনিজ মল। ঠিক আছে, অশুদ্ধিগুলোকে। তাহলে আজকে ফার্স্ট পার্ট এইটুকুই থাকলো। ওকে, থ্যাংক ইউ।